একটা বিয়ে, যা হওয়ার কথা ছিল আনন্দ আর উৎসবে ভরা, সেটাই হয়ে দাঁড়াল এক ভয়ঙ্কর রহস্যের শুরু। একটা অভিশাপ, প্রতিশোধের আগুন, আর এমন এক সত্যি যা শুনলে শিউরে উঠতে হয়। চলুন, আজ আমরা সেই অভিশপ্ত রাতের পেছনের গল্পটাই খুঁজে বের করি। নদীর বুকে তখন ভীষণ স্রোত, কিন্তু তার থেকেও বেশি তাড়া বরযাত্রীদের মনে। আরে ভাই মাঝি, তাড়াতাড়ি দাঁড় চালাও, ওদিকে যে বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কনের বাড়ি আর ঠিক কত দূর? সবার মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। মাঝি কোনো কথা না বলে, কোনো ইশারা না দিয়ে হঠাৎ করেই তার দাঁড়টা ফেলে দিল, আর তারপর ঝপাং করে ঝাঁপ দিল নদীর ওই অথৈ জলে। চোখের পলকে উধাও। মাঝ নদীতে বরযাত্রীর দলটা তখন একেবারে দিশেহারা, অসহায়। আর এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এর ফল হল মারাত্মক। কনে মালতী, তাকে এখন সবাই বলছে লগ্নভ্রষ্টা, মানে যার বিয়ের শুভ সময় পেরিয়ে গেছে। আর তখনকার দিনে জানেন তো, এই লগ্নভ্রষ্টা হওয়াটা ছিল একটা মেয়ের জন্য সাংঘাতিক লজ্জার, সাংঘাতিক অপমানের একটা ব্যাপার। জীবনটা একেবারে নরক হয়ে যেত। আর এই কলঙ্ক থেকে মুক্তি পেতে মালতীকে যা করতে হবে সেটা আরও ভয়ঙ্কর। বরের বাবা মানে জমিদার, তার নিজের তৈরি করা এক অদ্ভুত নিয়ম আছে। নিয়মটা হল লগ্নভ্রষ্টা কনেকে গ্রামের শেষের ওই অভিশপ্ত বউডুবির ঝিলে ডুব দিতে হবে, নিজেকে নাকি শুদ্ধ করার জন্য। ভাবা যায়, মালতী যখন ওই ঝিলের কালো জলে ডুব দিল, মনে হলো যেন সময়টাই থেমে গেছে। সে জলের নিচে তো নিচেই, উঠছেই না। তীরে তার বাবার তো তখন ভয়ে দম বন্ধ হয়ে আসার জোগাড়। অনেকক্ষণ পর যখন মালতী উঠে দাঁড়াল, তাকে দেখে সবাই চমকে গেল। এ তো সেই আগের মালতী নয়। চোখে মুখে কি এক অদ্ভুত শীতলতা, যেন ওর ভেতর থেকে আত্মাটাই কেউ বদলে দিয়েছে। যাই হোক, অনেক কিছুর পর বিয়েটা তো হলো। অবশেষে এলো সেই বাসর রাত। বর মহেন্দ্র যখন অধীর আগ্রহে তার নতুন স্ত্রীর জন্য অপেক্ষা করছে, ঘরে ঢুকতেই সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। ঘরের বাতাসটা কেমন যেন ভারী। আনন্দের বদলে সেখানে যেন বাসা বেঁধেছে এক অজানা শিরশির ভয়। মহেন্দ্র যখন ভালোবাসার সাথে মালতীর হাতটা ধরল, তার পুরো শরীরে যেন বরফ শীতল একটা স্রোত বয়ে গেল। মালতীর হাত একদম মরা মানুষের মতো ঠান্ডা, প্রাণহীন। আর ঠিক সেই মুহূর্তেই পুরো ঘরটা ভরে গেল একটা পচা, গা গুলিয়ে ওঠা দুর্গন্ধে। মনে হচ্ছিল যেন আশপাশে কোথাও মরা পড়ছে। মহেন্দ্র চমুকে পেছনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে কাকে দেখছে? মালতীর মুখটা কাগজের মতো ফ্যাকাশে সাদা, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে কোটর থেকে, আর মুখে এক বিভৎস হাসি। মহেন্দ্রর গলা দিয়ে শুধু একটা চিৎকারই বেরোল, কে তুমি? মহেন্দ্রের চিৎকার শুনে জমিদার মানে ওর বাবা ছুটে এলেন ঘরে, আর তাকে দেখেই আবিষ্ট মালতীর সব রাগ যেন তার উপর গিয়ে পড়ল। একটা মেয়ের শরীরে যে এত শক্তি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারবে না। সেই অমানসিক শক্তি দিয়ে সে ঝাঁপিয়ে পড়ল জমিদারের উপর, সোজা গলা টিপে ধরল। ঘরের বাকিরা, তারা তো ভয়ে জমে একেবারে পাথর। ফলাফল মর্মান্তিক, জমিদারের মৃত্যু। আর এই সাংঘাতিক কাজটা শেষ হওয়ার সাথে সাথেই মালতী, বা বলা ভালো ওর শরীরের ভেতরের সেই সত্তাটা, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। একটা মৃত্যু, আর পিছনে রেখে গেল এক জীবন্ত রহস্য। ঘটনার পর তো বাড়িতে কান্নার রোল। শোকে প্রায় পাগল মহেন্দ্র একটাই কথা বলছে, ওই ডাইনিটাকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু ঠিক তখনই এগিয়ে এলেন পরিবারের পুরোহিত। তিনি যা বললেন তা শুনে সবার পিলে চমকে গেল। একদিকে মহেন্দ্র চিৎকার করে বলছে, ও আমার বাবার খুনি, আর অন্যদিকে পুরোহিত বলছেন, না, মালতী খুনি নয়, ওর ওপর কোনো এক ভয়ঙ্কর দুষ্ট আত্মা ভর করেছে, যার আসল লক্ষ্য ছিল জমিদার মশায়। আর ঠিক যখন এই সব নিয়ে তর্কাতর্কি চলছে, জমিদারের শেষকৃত্যের সময় হঠাৎ সেখানে এসে হাজির হল সেই উধাও হয়ে যাওয়া মাঝি। আর এসেই সে চিৎকার করে বলতে লাগল, জমিদার মরেছে, আমার বোন প্রতিশোধ নিয়েছে, এবার সবাই মরবে। মাঝির এই কথাগুলো পুরো ঘটনাটাকেই যেন একটা অন্যদিকে ঘুরিয়ে দিল। তাহলে কি এটা শুধু কোনো ভূতের কাণ্ড নয়? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো পুরনো অপরাধ, কোনো ষড়যন্ত্র? জমিদারের মৃত্যুর পেছনের আসল রহস্যটা আসলে কি? অবশ্যই মাঝিকে ধরে আনা হল মহেন্দ্রর সামনে। তার নাম গঙ্গাধর। আর তখন মহেন্দ্রর জেরার মুখে সে এমন এক গল্প বলল, যা প্রায় ৩০ বছরের পুরনো, এক বিশ্বাসঘাতকতার গল্প। আজ থেকে ৩০ বছর আগে জমিদার প্রেমে ফেলেছিলেন গঙ্গাধরের বোন বিন্দুকে, যে ছিল ওই বাড়িরই এক দাসী।
বিন্দু যখন গর্ভবতী হয়ে পড়ে জমিদার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বিয়ের দিন জমিদার এলেন না। লগ্নভ্রষ্টা হওয়ার অপমানে, লজ্জায় বিন্দু আত্মহত্যা করে, আর মেয়ের এই অবস্থা দেখে শোকে মারা যান তার বাবাও। বুঝতেই পারছেন, এই প্রতিশোধের আগুন একদিনে জন্মায়নি। চলুন এবার গভীরে যাওয়া যাক। ঠিক কি হয়েছিল সেদিন? জমিদারের পাপটা ঠিক কতটা গভীর ছিল? গঙ্গাধর যখন তার অন্তঃসত্ত্বা বোনের সম্মানটুকু বাঁচানোর জন্য জমিদারের পায়ে ধরে কাঁদছিল, তখন জমিদার কি বলেছিল জানেন? বলেছিল, তোর বোনের যা চরিত্র তাতে ওর মরাই ভালো। এই একটা কথা, এই নির্মমতাই ছিল সেই প্রতিশোধের আগুনের প্রথম স্ফুলিঙ্গ। বিন্দু তো হার্টব্রোকেন হয়ে সেই ঝিলে ডুবে আত্মহত্যা করল, তার বাবাও ওই ঝিলের পাড়েই শোকে মারা গেলেন। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল, জমিদার আর ওই পুরোহিত মিলে ঠিক করল যে ভবিষ্যতে গ্রামের কোনো মেয়ে লগ্নভ্রষ্টা হলে তাকে ওই ঝিলেই ডুব দিয়ে শুদ্ধ হতে হবে। এটা আসলে কোনো প্রথা ছিল না, ছিল বিন্দুর মৃত্যুকে নিয়ে এক বীভৎস রসিকতা। আর গঙ্গাধর, সেও গোপনে তার বোনের জলসমাধি ওই ঝিলেই দিয়েছিল, যাতে তার আত্মা ওখানেই থেকে যায়, প্রতিশোধের অপেক্ষায়। এবার তাহলে পুরো ছবিটা পরিষ্কার হলো, তাই না? গঙ্গাধর নিজেই বলছে, আমি বছরের পর বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আমি ইচ্ছে করে নৌকো ডুবিয়ে মেয়েটাকে লগ্নভ্রষ্টা বানিয়েছি, যাতে তাকে ওই ঝিলে যেতে হয়। বাকি কাজটা আমার বোন বিন্দু নিজেই করে নিয়েছে। এই সব সত্যি জানার পর মহেন্দ্রর কি অবস্থা হতে পারে ভাবুন। সে হতবাক, কিন্তু গঙ্গাধরের উপর তার রাগ হচ্ছে না, তার ঘৃণা হচ্ছে নিজের বাবার উপর। একজন মানুষ এতটা নিষ্ঠুর, এতটা নীচ কি করে হতে পারে? গল্পের শেষে মহেন্দ্র কিন্তু একটা অসাধারণ কাজ করে। সে পুরোহিতকে ডেকে বলে, আজ থেকে এই বাড়িতে আপনার ঢোকা বারণ। কাল সকালের মধ্যে আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন, এটা আমার আদেশ। সে গঙ্গাধরকে কোনো শাস্তি না দিয়ে চলে যেতে দেয়, আর হয়তো মনে মনে শপথ নেয় তার বাবার তৈরি করা এই পাপের পরম্পরা সে নিজেই শেষ করবে। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। যখন বিচার পেতে একটা গোটা প্রজন্ম পেরিয়ে যায়, তখন কি প্রতিশোধ নেওয়াটা অন্যায়? আর রক্তের দাগ ধুয়ে যে বিচার পাওয়া যায়, সেই বিচারে কি সত্যিই শান্তি মেলে? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।